4 বছর আগে একটা বাচ্চা ছেলে হারিয়ে যায়, যাকে হাজার খোঁজার পরেও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ঠিক 4 বছরের মাথায় একটা হারিয়ে যাওয়া বন্দুকের মাধ্যমে পাওয়া যায় সেই ছেলেটাকে খুঁজে পাওয়ার সূত্র, যেটা ধরেই সামনে এগোনোর সাথে সাথে এমন এমন কিছু টুইস্ট বের হতে থাকে যা ওই ছেলেটার পরিবার এবং প্রশাসনেরও মাথা ঘুরিয়ে দিতে শুরু করে। সত্যি বলতে আমার দেখা এ যাবৎকালে যত সাসপেন্স থ্রিলার মুভি আছে তার মাঝে এটা এখনো অবধি একদম বেস্ট। আর এই সিনেমাটার গল্পটাই আজকে আপনাদেরকে বলতে চলেছি, মনোযোগ সহকারে দেখবেন, না হলে গল্পের একটা সেকেন্ড মিস করে ফেললেও আপনার গল্পটা বুঝতে একটু অসুবিধা হবে। বলছি 2024 সালের মালায়ালাম ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমা কিষ্কিন্দা কান্দাম। ভিডিওটা দেখতে থাকুন, কথা দিচ্ছি একদম শেষ পর্যন্ত গিয়ে গল্পের রহস্যটা জানতে পারলে আপনার নিজের ভেতরেও একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। গল্পটা শুরু হয় ভারতের একটা ফরেস্ট এরিয়া থেকে, যেখানে এলাকার কিছু মানুষ নিজেদের লাইসেন্স করা বন্দুকগুলিকে পুলিশ স্টেশনে এক এক করে জমা দিচ্ছে, কারণ সামনে তাদের এমপি নির্বাচন শুরু হবে। তাই সকল প্রকার নিরাপত্তার খাতিরে ওখানকার প্রশাসন এলাকার যত গান হোল্ডার আছে সবার কাছ থেকে বন্দুকগুলি রিজার্ভ করে রাখছে। আর এই রিজার্ভ রাখতে গিয়ে এখানকার অফিসার আপু পিল্লা নামের এক ব্যক্তির খোঁজ পায়, যিনি এখনো তার বন্দুকটা স্টেশনে জমা করতে আসেনি। তাই অফিসার তার নাম্বারে কল করতে শুরু করে, কিন্তু অপর পাশে কেউই ফোন রিসিভ করে না। তাই এক সময় তিনি আপু পিল্লার ছেলে অজয়ের নাম্বারে কল করে। অজয় অফিসারকে জানিয়ে দেয় যে সে একটা গুরুত্বপূর্ণ কাজে শহরে এসেছে আর তার বাবা বাড়িতেই আছে। তাই অফিসার তার থেকে তার বাড়ির ঠিকানাটা জেনে নেয়, যেন সে নিজেই গিয়ে রিভলভারটা নিয়ে আসতে পারে। এদিকে কল দেওয়ার পরে অজয় কিছুটা চিন্তায় পড়ে যায়। বর্তমানে অজয়ের পরিবারে শুধুমাত্র অজয় আর তার বাবাই থাকে। অবশ্য আজ থেকে 5 বছর আগে অজয়ের একটা বউ ছিল, বউয়ের নাম প্রবীণা, আর তার একটা ছোট ছেলেও ছিল। তাদের পরিবারটা বেশ হাসি খুশি ছিল। তারপর হঠাৎ একদিন অজয়ের ছোট ছেলে চাচ্চু কোথায় যেন হারিয়ে যায়, তাকে শত খোঁজার পরেও আর পাওয়া যায়নি। এমনকি এই দুর্ঘটনা মোকাবেলা করতে করতেই অজয়ের বউ প্রবীণার বড় ধরনের ক্যান্সার ধরা পড়ে, যাতে করে 1 বছরের মধ্যে সে অজয়কেও চিরকালের জন্য ছেড়ে চলে যায়। আর সেই থেকেই আজকের 4টা বছর পার পেয়ে গেছে, তারা বাবা ছেলে নিজের বাড়িতেই এভাবে দিন কাটাচ্ছে। অজয়ের বাবা তার পেশা জীবনে একজন আর্মি কমান্ডার ছিলেন। তো এই গল্পের বর্তমান সময় হিসাব করলে সেটা আজ থেকে আরো 16 বছর আগের কথা। 16 বছর আগেই তিনি রিটায়ার্ড করে ফেলেছেন। তবে এতদিন পর অজয়ের জন্য একটা সুন্দর মুহূর্ত অপেক্ষা করছিল। মূলত একটু আগে অজয় অফিসারকে যে গুরুত্বপূর্ণ কাজের কথা বলেছিল, সেই কাজটা হলো তার নিজের বিয়ে। এই মেয়েটার সাথে তার বিয়ে হচ্ছে। মেয়েটার নাম অপর্ণা। কাজের সুবাদে কোনো এক সময় তার সাথে তার পরিচয় হয়, তারপর বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে প্রেম, ভালোবাসা, এন্ড ফাইনালি বিয়ে। আর এখন তারা বর্তমানে রেজিস্ট্রি অফিসে আছে নিজেদের বিয়ের কাজটা করার জন্য। তো অজয়ের বাবা অজয়ের এমন একটা দিনে তার সঙ্গে নেই, তিনি বাড়িতেই আছেন। কিন্তু কি কারণে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন, দেখতে থাকুন। তারপর এখানে অজয় কথাবার্তা শেষ করে অপর্ণাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। বিশাল বিশাল পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা পরিবেশটা অপর্ণার কাছে বেশ ভালোই লাগছিল। ভাবেই জার্নি শেষ করে তার বাড়িতে পৌঁছায়। কিন্তু এতক্ষণে তাদের বাড়িতে পুলিশ স্টেশন থেকে সেই বন্দুকের খোঁজ শুরু হয়ে গেছে। এই হলো অজয়ের বাবা আপু পিল্লা। আর অবাক করার বিষয় এটা, তিনি এখন এসে জানাচ্ছেন যে বন্দুকটা নাকি অনেক আগেই হারিয়ে গেছে। এখন তিনি জানেনও না যে বন্দুকটা কোথায় আছে। এটা শুনে অফিসার কিছুটা বিরক্ত হয়। সেখানে অজয় এসে বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলে অফিসার তাকেও কথা শোনায় যে নিজে একজন ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার, আর তার বাবা কোনো এক সময় আর্মিতে কাজ করতেন। তারপরও কিভাবে বন্দুকের মতো একটা সেন্সিটিভ জিনিস সে সামলে রাখতে পারলো না। তবে সেখানে অজয়ের বন্ধু শিবা অফিসারদেরকে বিষয়টা বোঝায়। আসলে শিবা নিজেও একজন পুলিশের কনস্টেবল, তবে আজকে অজয়ের বিয়ে ছিল বলে সে ডিউটিতে জয়েন করেনি। যাই হোক, অফিসার অজয় আর তার বাবাকে বিষয়টা নিয়ে কেয়ারফুল হতে বলে, কারণ তাদের হারিয়ে যাওয়া বন্দুক থেকে যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু সেটার দায় তাদেরকেই নিতে হবে। তাই বন্দুকটা হারানোর জন্য একটা এফআইআর আর বন্দুকের লাইসেন্সের কপি আর কিছু এডিশনাল কাগজপত্র থানায় জমা দিতে বলে। আর আজকের জন্য এখান থেকে চলে যায়। রাতের বেলা অজয় তার বড় ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। তার বড় ভাই বর্তমানে ইটালিতে একটা ইটালিয়ান ওয়াইফ আর তার ছেলেমেয়ে নিয়ে বেশ ভালোই কাটাচ্ছে। কিন্তু তাদের কথাবার্তা শুনে বোঝা যায় অজয়ের বড় ভাইয়ের সাথে তাদের বাবার সম্পর্কটা তেমন একটা ভালো না। কোনো এক সময় অজয়ের বড় ভাই তার বাবার সাথে ঝগড়া করেই এই দেশ ছেড়েছিল। যে অজয়কে বর্তমানে এসব ঝামেলা নিয়ে মাথা ঘামাতে নিষেধ করে, বরং অপর্ণার সাথে হাসি খুশি থাকার সাজেশন দেয়। অজয় তার কথা মতো তেমনটাই করার চেষ্টা করে। অপর্ণার সাথে অজয় বেশ অনেকগুলো বিষয় নিয়ে কথা বলে। বিশেষ করে অপর্ণার একটা প্রশ্ন যে তার সবসময় মাথা গরম কেন থাকে, কেন সে সবার সাথে দুর্ব্যবহার করে। বলতে বলতেই অজয়ের বাবা দোতলা থেকে নিচে নেমে আসে আর অজয়ের সাথে রাগারাগি করতে শুরু করে। তাকে বলে আগামীকালকের মধ্যে যেন সুভাষকে ডেকে আনে, কাছে ওঠার জন্য কিছু লোক লাগবে। চলে আসে তার পরদিন সকাল। অজয়দের বাড়ির পেছনেই বিশাল বড় মাপের একটা জঙ্গল, যেখানে অনেক টুরিস্ট হাইকিংও করতে আসে। যে বিষয়গুলো অপর্ণার কাছে খুবই ভালো লাগে। তবে একটা সময় হঠাৎ অপর্ণা দেখতে পায় একটা বড় গাছের মগডালে একটা পূর্ণ রেডিও ঝুলে আছে। যে বিষয়টা তার কাছে একটু অবাক লাগে। ঠিক তখনই ওখানে অজয় চলে আসে। অজয় তাকে বলে যে এখানকার বানরগুলো এসব করতে পারে, এগুলো প্রায়ই বাসার ভেতরে ঢুকে যায়, হয়তো কোনো একটা বানর এটা চুরি করেছিল। আর তখনই অপর্ণার মনে প্রশ্ন আসে, যদি এখানকার বানরগুলো রেডিও কিভাবে চুরি করে গাছে ঝুলাতে পারে, তাহলে এমনটা তো নয় যে অজয়ের বাবা আপু পিল্লার বন্দুকটাও এই বানরগুলোই চুরি করেছে। তখন অজয় তাকে বলে যে তুমি কি গতকালকের অর্ডারটা শোনোনি? আসলে গতকালকে তার বাবা যে সুভাষ নামের একজনকে জোগাড় করতে বলেছিল, এটা আসলে মূলত এই বন্দুক খোঁজার জন্যই। কিন্তু আজকে সময় মতো তার বাড়ির আশেপাশের প্রত্যেকটা গাছে খোঁজাখুঁজি করার পরেও কোনো বন্দুকের চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু ওখানে একটা জায়গায় অপর্ণা একটা বাচ্চাদের খেলনা গাড়ি খুঁজে পায়। আর যেহেতু কিছু খুঁজে পাওয়া গেল না, তাই আজকের জন্য বন্দুকের খোঁজাখুঁজি একদম বন্ধ করে দেওয়া হয়। আর অজয়ের বাবা নিজের ঘরে গিয়ে সমস্ত জিনিসপত্র গুছিয়ে সবকিছুতে তালা দিয়ে কোথায় যেন বের হয়ে যায়। কিন্তু বের হওয়ার সময় সে বুঝতে পারে ঘরের দরজার লকারটা নষ্ট হয়ে গেছে। তাই কিছুক্ষণ চেষ্টা করে সেই দরজাটাকে ওভাবেই রেখে বেরিয়ে পড়ে। তারপর সে নিজের গাড়ি নিয়ে সোজা জঙ্গলে একটা নির্দিষ্ট জায়গায় তার এক পুরনো বন্ধু সুমনের সাথে দেখা করতে যায়। সুমনও বর্তমানে ফরেস্ট
ফরেস্ট সিকিউরিটি অফিসার হিসেবে কাজ করছে, পাশাপাশি সেখান থেকে বেআইনিভাবে সকল দুষ্টু প্রাণীর সাপ্লাই দেয়। তবে আজকে আপুপিল্লাকে দেখে তার চেহারাটা কেমন যেন হয়ে গেল। এমন হওয়ার পেছনে একটা কারণ আছে, দেখতে থাকুন, সামনে জানতে পারবেন। আচ্ছা, এখন ভিডিওর বাকি অংশ যাওয়ার আগে আপনাদের থেকে ঠিক 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি আমাদের আজকের ভিডিও স্পন্সর সম্পর্কে কয়েকটা ছোট্ট কথা বলার জন্য। আর হ্যাঁ, বিষয়গুলো স্পন্সরদের কথা, আমাদের কথা না। বন্ধুরা, ভিডিওটি এড়িয়ে যাবেন না। অনলাইনে টাকা ইনকাম করতে চান, কিন্তু এটা কখনো কখনো বিভ্রান্তিকর। কিভাবে নিবন্ধন করতে হবে, প্রথমে ডিপোজিট করতে হবে এবং আরো অনেক কিছু। সুতরাং আপনি মোশবেরির সাথে ডিল করার সময় এটা কোনো সমস্যা নয়। মোশবেরি আপনি দ্রুত ডিপোজিট করতে পারবেন অনলাইন মেথড দ্বারা, যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়, ইউএসএসডি, অ্যাস্ট্রোপে, এবং আপনি আপনার টাকা উইথড্র করতে পারবেন যে কোনো সময় অতি দ্রুত এবং অনেক সহজে। এছাড়া কাস্টমার সাপোর্ট টিম 24/7 আছে আপনার পাশে যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য। নগদ ক্যাশ প্রাইজ জিতের মোশবেট লাইভ স্ট্রিম দেখার সময় আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা সিক্রেট প্রোমো কোড, এখানে প্রোমো কোডটি দেখবেন, ডেসক্রিপশন বক্সে ক্লিক করুন এবং দ্রুত রেজিস্টার করুন। প্রোমো কোডটি ব্যবহার করুন 125% পর্যন্ত প্রথম ডিপোজিটের উপর একটি স্বাগত বোনাস এবং অবিলম্বে 250 ফ্রি স্পিন পান নিবন্ধনে। মোশবেট হলো 1 নম্বরে। নিচে লিঙ্ক ব্যবহার করুন, ভিডিও পোস্ট করুন এবং এখনই ক্লিক করুন, 125% পর্যন্ত বোনাস পান। এবার তাহলে চলুন আবার গল্পে ফিরে আসি। তবে আজকে আপুপিল্লাকে দেখে তার চেহারাটা কেমন যেন হয়ে গেল। এমন হওয়ার পেছনে একটা কারণ আছে, দেখতে থাকুন, সামনে জানতে পারবেন। আপুপিল্লা প্রায় প্রতি সপ্তাহে সুমনের সাথে দেখা করতে আসে আর এখানে তার সাথে অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলে। অপরদিকে বাড়িতে অজয় একটা প্রাইভেট এজেন্সির সাথে কথা বলছে। আসলে গল্পের শুরুতে যে বিষয়টা আপনাদের জানিয়েছিলাম যে অজয়ের একটা ছোট্ট ছেলে ছিল যার নাম ছিল চাচ্চু, যাকে সে 4 বছর আগে হারিয়ে ফেলেছে। মূলত তাকে খুঁজে বের করার জন্যই অজয় এই প্রাইভেট এজেন্সির সাথে কথা বলছে। যে এজেন্সি প্রতিনিয়ত চাচ্চুর মতো দেখতে কাউকে পেলেই অজয়কে ইনফর্ম করে। এদিকে তার পরদিন অজয়ের বাবা একটা হসপিটালে কিছু কাগজপত্র জোগাড় করতে যায়। আর অবাক করার বিষয় হলো যে আজ থেকে 4 বছর আগে মৃত্যুবরণ করা তার পুত্রবধূ অর্থাৎ অজয়ের স্ত্রীর মেডিকেল রিপোর্টে ইনফরমেশনগুলো জোগাড় করতে এসেছে। এত পুরনো তথ্য জোগাড় করতে রিসিপশনিস্টদেরও বেশ ভোগান্তি পোহাতে হচ্ছিল। তাই ওখানে আপুপিল্লা অনেক রাগারাগি করে। আসলে আপুপিল্লা সবার সাথেই রাগারাগি করে, যে সবসময় বেশ বদরাগী আর খারাপ মেজাজের হয়ে থাকে। আর কেন হয়ে থাকে সেটাও আপনি গল্পের সামনেই জানতে পারবেন। এদিকে অজয়দের বাড়ির পেছনে যে জঙ্গলটা রয়েছে, সেই জঙ্গলে ওখানকার কিছু পুলিশ অফিসাররা ফরেস্ট ডিপার্টমেন্টের লোকালদের সহায়তায় তদন্ত করতে এসেছে। আসলে গতকাল রাতে নাকি এখানে জঙ্গলে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে। আর এখানে খুঁজতে যাওয়ার পর তারা সাইনবোর্ডে একটা অ্যাপ্রোথেপ্রো গুলির চিহ্ন দেখতে পায়, যা থেকে নিশ্চিতভাবে বলা যাচ্ছে এটা কোন রাইফেলের গুলি না, বরং এটা পিস্তল জাতীয় কোনো ছোট বন্দুকের গুলি। তখন ওখানে অজয় উপস্থিত ছিল। এটা দেখে অজয়ের মনে সন্দেহ হয়, হতে পারে এটা তার বাবার হারিয়ে যাওয়া বন্দুকের কারণে। তাহলে এই ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। এভাবেই রাত হয়ে যায়। রাতের বেলা অজয় তার বড় ভাইয়ের সাথে আবারও ভিডিও করে কথা বলে আর তাদের বন্দুক হারিয়ে যাওয়ার বিষয়টা, এমনকি রিসেন্টলি ঘটা সমস্ত ঘটনা খুলে বলে। তাছাড়াও তাদের মধ্যে ছোটখাটো কিছু বিষয় নিয়েও কথাবার্তা হয়। কিন্তু চিন্তার বিষয় হলো রাত অনেক হয়ে যাচ্ছে, অজয়ের বাবা এখনো বাড়ি ফিরে আসেনি। তিনি কোথায় গেছেন এটাও কেউ জানে না। ঠিক তারপরেই অজয়ের বাবা তাকে ফোন করে। ওদিকে নাকি বাড়ি ফেরার সময় তার গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে। সেই জন্য অজয়কে সে দ্রুত ওখানে তাকে রিসিভ করতে আসতে বলে। তাড়াতাড়ি খাবার রেখেই সে বেরিয়ে পড়ে। আর অপরদিকে অজয়ের বাবা যখন সামনে তাকায়, তখন সেখানে একটা বানর তার দিকে খুব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আর বানরটাকে দেখে অজয়ের বাবাও কেমন যেন আনমনা হয়ে যাচ্ছে। আসলে এই মুভির প্রত্যেকটা দৃশ্যই ছোট ছোট একটা সাসপেন্স ক্রিয়েট করে, যে প্রত্যেকটা বিষয় মাথায় রাখবেন, কারণ এই ছোট ছোট বিষয় সামনে আস্তে আস্তে আপনার জোড়া দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে অজয় তার গাড়ি নিয়ে চলে আসে। আর সেখানে একটু চেষ্টা করতেই অজয় তার বাবার গাড়িটা স্টার্ট করে ফেলে। যেন মনে হচ্ছিল আসলে গাড়ির কোনো সমস্যাই ছিল না। কিন্তু এটা দেখে অজয়ের বাবা উল্টো অজয়ের উপর রাগ দেখাতে শুরু করে। সে বলে গাড়িটা নষ্ট, গাড়িটা কেন সে আগে রিপেয়ার করেনি, যদি এখানে নেটওয়ার্ক না থাকতো তাহলে কি হতো। এইসব বিষয় নিয়ে দোষ না থাকা সত্ত্বেও অজয়ের বাবা অজয়কে রাগ দেখাতে শুরু করে। এটা আবার অপর্ণার পছন্দ হয় না। এমনকি বাড়িতে ফেরার পরেও আরো একটা অদ্ভুত ঘটনা ঘটে। গভীর রাতে যখন অপর্ণা মোবাইল চার্জ দিয়ে ঘুমাতে যাচ্ছিল, তখন সে জানালা দিয়ে দেখতে পায় জঙ্গলের মাঝখানে কোথাও একটা আগুন জ্বলছে। এত রাতে এখানে আগুন কিভাবে জ্বলছে? কিন্তু বিষয়টা অজয়কে জানানোর পর তারা যখন এটাকে যাচাই করতে যাবে, তখনই বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। তাই রাতে তারা আর বের হয় না। কিন্তু পরদিন সকালে যখন তারা ওই জায়গাটা যায়, তখন ওখানে ছায়ের মধ্যে তারা কিছু কাগজের টুকরো খুঁজে পায়। তাই পরবর্তীতে অজয় তার বন্ধু শিবাকে ওখানে ডেকে আনে আর এখানকার বিষয়গুলো তদন্ত করে। শিবা তাদেরকে জানায় যে এখানে নাকি এর আগেও এরকম জিনিসপত্র পুরানো হয়েছে। কিন্তু এই কথা শুনে তারা অবাক হয়ে যায়, কারণ কে বা কারা এই কাজ করছে কেউই বলতে পারে না। কেউ কেনই বা এই জঙ্গলের মধ্যে এসে কাগজপত্র পুরাবে? অজয়ের বাবার আচার ব্যবহারও এখন কিছুটা সন্দেহজনক। তিনি সবসময় মাথা গরম করে কেন থাকেন? কেন তিনি কারো প্রশ্নের উত্তর দিতে চান না? এদিকে সমস্ত কথাবার্তা শেষ করে শিবা অজয়কে বিষয়টা নিয়ে টেনশন করতে নিষেধ করে। হয়তোবা এখানকার কোনো মজুরি ময়লা আবর্জনা জ্বালিয়েছে। এদিনের মতো এভাবেই সময় পার হয়ে যায়। কিন্তু তারপর দিন শিবার কাছে এমন একটা তথ্য আসে যেটা অজয়ের জন্য বিশাল একটা ধাক্কা হয়ে উঠবে। আসলে কর্ণাটক শহরের পাশেই একটা 10 বছরের বাচ্চা ছেলের মৃতদেহ পাওয়া গেছে। আর সেই ছেলেটার সাথে অজয়ের ছেলে চাচুর খুব মিল পাওয়া যাচ্ছে। তাই সাথে সাথে যখন খবর অজয়ের কানে পৌঁছায়, তখনই তারা প্রত্যেকে বের হয়ে যায় বিষয়টা যাচাই করতে। অজয়ের চোখে মুখে তখন ভয় দেখা যাচ্ছে। আর এই যাত্রায় শিবার কাছে অপর্ণা চাচুর সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারে। আসলে যখন অজয়ের স্ত্রী প্রবীণার ক্যান্সার ধরা পড়ে, তখন অজয় তাকে নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিল। তাই চাচুর খেয়াল রাখার মতো কেউই ছিল না। চাচু বেশিরভাগ সময় তার দাদার সাথেই থাকতো, অর্থাৎ আপুপিল্লার সাথেই থাকতো। কিন্তু একদিন কিভাবে যে কি হয়ে গেল তারা কেউই বুঝতে পারেনি। চাচু তার নিজের বাড়ি থেকেই সম্পূর্ণ হারিয়ে যায়। আর হারিয়ে যাওয়ার পর তারা চাচুকে অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোথাও চাচুকে খুঁজে পাওয়া যায়নি। এদিকে ফাইনালি তারা কর্ণাটকের একটা মর্গে পৌঁছায়। পাওয়া তথ্য অনুযায়ী এখানেই সেই ছেলেটার মৃতদেহ রাখা হয়েছে। কিন্তু ভেতরে যাওয়ার পর যখন অজয়ের সামনে সেই ছেলেটার মৃতদেহ দেখানো হয়, তখন বোঝা যায় যে এটা তার ছেলে নয়। গত 4টা বছর ধরে এভাবেই সে নিজের ছেলেকে খুঁজতে খুঁজতে সত্যি পাগলের মতো হয়ে যাচ্ছে। যাই হোক, সেখান থেকে দৃশ্যটা সোজা অজয়ের বাসায় চলে আসে। আজকে একটা জনসংখ্যার আদমশুমারির জন্য অজয়দের বাসায় একটা মেয়ে ডিটেলস নিতে এসেছে। তো সেখানে অজয় না থাকার কারণে অজয়ের বাবার কাছে তিনি সবকিছু জিজ্ঞাসা করছেন। কিন্তু সেখানে অজয়ের বাবা নিজের নাম, নিজের ছেলের নাম, নিজের বউয়ের নাম বলতে পারলেও তার ঘরে যে পুত্রবধূ আছে, তার চেয়ে আরো একটা বড় ছেলে আছে, সেই সম্পর্কে কিছু বলে না। মেয়েরা যখন বারবার এই বিষয় নিয়ে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে তখন অজয়ের বাবা নিজের মোবাইল দেখতে থাকে। আর এই বিষয়টাই অপর্ণা তার জানালা দিয়ে দেখছিল। তারপর যখন বিজয়ের বাবা একবার অন্যমনস্ক হয় তখন অপর্ণা তার মোবাইলটা চেক করে। সে দেখে অজয়ের নামের পাশে সোন 1 লেখা। প্রতিটা নাম্বারের পাশেই নাম্বারের লোকের সাথে তার সম্পর্কটা একদম ডিটেলসে লেখা আছে। এই বিষয়টা তার কাছে খুবই অদ্ভুত মনে হয়, কারণ নিজের ছেলের ডিটেলস, নিজের বউয়ের ডিটেলস এগুলো মোবাইলে কেউ সেভ করে রাখে না, এগুলো মানুষের এমনিতেই মনে থাকে। তাই বিজয় বাসায় আসার পর সে তাকে জিজ্ঞাসা করে যে আপনার বাবার কি ভুলে যাওয়ার রোগ আছে? এটা শুনে অজয় কিছুটা অবাক হয়ে যায়। ঠিক তখনই বলতে বলতে অজয়ের বাবা সেখানে চলে আসে। আর অজয়ের সাথে সে খুব রাগ করে কথা বলতে শুরু করে যে যার ঘরের দরজার লকারটা অনেকদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে, সে কেন এখন মিস্ত্রি ডেকে আনলো না। যে কথায় অজয় বুঝে যায় যে অবশ্যই অপর্ণা হয়তোবা তার বাবার ঘরে গিয়েছিল, এই কারণেই তিনি এতটা রেগে আছেন। তো তখনই আর অপর্ণা তার আরেকটা সন্দেহের কথা বলে, কারণ সকালে তার ঘরে এসে গিয়ে একটা ওষুধ পেয়েছে, আর সেটা হলো ডিপ্রেশন দূর করার ওষুধ। অজয়ের বাবার এই ওষুধ খাওয়ার কথাই না, পাশাপাশি অপর্ণা আরো একটা জিনিস খেয়াল করেছে, এটা হলো অনেক মানুষের সাথেই তার আচার ব্যবহার একটু ভিন্ন রকম। যেমন সেদিন অজয়ের বাবার মিলিটারি থেকে একটা পুরনো বন্ধু এসেছিল, সেখানে তিনি তেমন একটা কথা বলছিলেন না, বরং কথা না বলে একটা ছোট্ট নোটপ্যাডের মাঝে কি যেন লিখে রাখছিলেন। পাশাপাশি সেদিন মাঝরাতে তার বাবা অজয়কে কল করলো, তখন হয়তো তার গাড়ির কোনো সমস্যাই হয়নি, কারণ গাড়ি একদম ঠিকঠাকই ছিল। তার মনে হয় হয়তো তিনি রাস্তা ভুলে গিয়েছিলেন, আর গাড়ি নষ্ট হওয়াটা ছিল তার একটা অজুহাত। অর্থাৎ অপর্ণা বোঝাতে চাইছে যে হয়তোবা তার বাবার ভুলে যাওয়ার কোনো একটা বড় ধরনের রোগ আছে, যা শুনতে পেয়ে অজয় সবার প্রথমে তার ঘরের দরজাটা বন্ধ করে নেয়। তারপর অপর্ণাকে সমস্ত সত্য কথা বলতে শুরু করে। আসলে অজয় নিজেও এই কথাটা জানে, তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে বিষয়টা জানতো না, যেটা তাও অনেক আগের কথা, যখন তার পরিবার স্বাভাবিক ছিল। তখন একদিন তার বাবার আর্মি থেকে একজন বন্ধু তার সাথে দেখা করতে আসে, যেটা তাদের কথাবার্তায় অজয়ের কিছুটা সন্দেহ হয়, যাতে করে অজয় তার সেই আঙ্কেলকে এই বিষয়টা নিয়ে কিছু কথা জিজ্ঞাসা করে। আর এতে করে বের হয়ে আসে সত্য ঘটনা। আসলে 16 বছর আগে অজয়ের বাবার যে আর্মি থেকে রিটায়ার হওয়ার ঘটনাটা ঘটেছিল, এটা স্বাভাবিকভাবে হয়নি, তাকে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছিল। কারণ শেষের দিকে সময়টাতে এসে প্রায়শই সে বিভিন্ন কাজে ভুল করতো, এমনকি ছোট ছোট জিনিসপত্র ভুলে যেত। তার এই ভুলে যাওয়ার সমস্যাটা এমন পর্যায়ে চলে যায় যে একসময় সে তার পার্সোনাল বন্দুকটাকে হারিয়ে ফেলে, আর সেই বন্দুকটাকে পাওয়া যায় সেখানকার একটা ওয়াশিং মেশিনের মধ্যে। এই সমস্ত ঘটনা একটা আর্মি অফিসারের জন্য খুবই লজ্জাজনক ছিল। পরবর্তীতে তার উপর মেডিকেল টেস্ট হয়, রিপোর্টে পাওয়া যায় যে তার ভুলে যাওয়ার রোগ আছে, অর্থাৎ তার ব্রেইনের কিছু পার্ট ড্যামেজ হয়ে গেছে। কিন্তু এই ঘটনাটাকে গোপন করা হয়েছিল, কারণ একজন মানসিকভাবে অসুস্থ রোগী আর্মি অফিসারের এত বড় পদে আছে, এটা জানাজানি হয়ে গেলে আর্মি অফিসারদেরই বদনাম হয়ে যেতে পারে। অবশ্য শুধুমাত্র এখানে নয়, সেদিন অজয় তার আঙ্কেলের কাছে জানতে পারে যে তার বাবার সমস্যাটা শুরু হয়ে গিয়েছিল অনেক আগে থেকেই। মাঝে মাঝেই ছোটখাটো বিষয় ভুলে যাওয়ার রোগটা তার শুরুর দিকে সবাই হাসি তামাশা করে উড়িয়ে দিত, তাই ধীরে ধীরে তার জন্য সিরিয়াস একটা সমস্যায় পরিণত হতে থাকে। কিন্তু সমস্যার ব্যাপার হলো সে কখনোই মানতে চাইতো না যে তার এই রোগটা আছে, সে কখনোই তার এই দুর্বলতা প্রকাশ করতে চাইতো না, সবার কাছ থেকে সে লুকিয়ে রাখতো। সে এমন একটা ভান করতো যে তার কোনো সমস্যাই নেই। ঘটনা আবার বর্তমানে চলে আসে। অপর্ণা অজয়কে জিজ্ঞাসা করে আপনি কি তার চিকিৎসার ব্যবস্থা নিয়েছেন? সেখানে অজয় তাকে জানায় যে একদিন নাকি রাতের বেলা খাবারের সময় সে চেষ্টা করেছিল তার বাবার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য, যে তার এই ভুলে যাওয়ার সমস্যা আছে আর তার চিকিৎসা করানো উচিত। কিন্তু সেখানে তার বাবা এতটাই রেগে গিয়েছিল যে পরবর্তীতে আর কখনোই সেটা নিয়ে কথা বলার সাহস পায়নি, কারণ তার বাবা মানতেই চায় না তার আসলে কোনো সমস্যা আছে, সে সবসময় ব্যাপারটাকে লুকিয়ে রাখতে চায়। পরদিন সকালবেলা যখন অপর্ণা তাদের বাড়ির পেছনের জঙ্গলটায় যায়, সেখানে বাচ্চাদের কিছু খেলনা খুঁজে পায়, যা থেকে তার মনে আরো কিছু প্রশ্ন জেগে ওঠে। তাই বাড়িতে গিয়ে অপর্ণা অজয়ের ল্যাপটপে চাচু আর প্রবীণার পুরনো কিছু ভিডিও দেখতে থাকে। ভিডিওগুলোতে চাচুর ছেলেবেলার হাসি তামাশার দুষ্টমি ফাজলামি দেখে তার কিছুটা ভালো লাগে। আবার যখন তার মনে পড়ে যে চাচুর এই সময়টাতে তাদের সাথে নেই, তখন তার মনে আবারও অশান্তি আসতে শুরু করে। অপর্ণা অজয়কে জিজ্ঞেস করে তুমি তো বেশিরভাগ সময় প্রবীণা দিদিকে নিয়ে হাসপাতালেই থাকতে, তার মানে চাচু বেশিরভাগ সময় তার দাদার সাথেই থাকতো, তাহলে দুজনের মধ্যে সম্পর্কটা কেমন ছিল? এটা শুনে অজয় কিছু বলে না, যার কারণে অপর্ণা থেকে জিজ্ঞেস করে ওঠে যে হতে পারে বাবা চাচুর হারিয়ে যাওয়ার ঘটনাটা খুব ভালো মতোই জানে, কিন্তু সে ব্যাপারটা ভুলে গেছে। কিন্তু এটা শুনেও অজয় কিছুই বলে না, সে শুধু চুপচাপ বসে থাকে। বলতে বলতে ঠিক তখনই বাড়ির পেছনে সেই জঙ্গলটাতে একদল অফিসার তল্লাশি চালাতে আসে। এখানে নাকি কিছু মজুর মাটি কাটার সময় একটা মানুষের কঙ্কাল পেয়েছে, তাই সেটার তদন্ত করতেই তারা এসেছে। এটা শুনতে পেয়ে অজয় সেখানটায় চলে আসে। তখন শিবা তাকে সবকিছু খুলে বলে এই জমিটা আগে অজয়দের নিজেদের মালিকানায় ছিল, কিন্তু আজ থেকে 2 বছর আগে এই জমিটাকে তারা বিক্রি করে দিয়েছিল। তবে যখন এখানে শিবার কাছে অজয় জানতে পারে যে এই কঙ্কালটা কোনো একটা বাচ্চার কঙ্কাল হবে, তখনই তার মনে একটা আতঙ্ক ছড়িয়ে যায়। সে ভয় পেতে থাকে যে চাচুকে সে এত এত জায়গায় খুঁজেছে, এমন তো নয় যে চাচু আসলে বাড়ির পেছনেই দাফন করা অবস্থায় ছিল। এই পুরোটা ঘটনা অজয়ের বাবা তার বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে দেখছিল, তার চোখের চাওয়াটাও কেমন যেন কিছুটা রহস্যের ইঙ্গিত দিচ্ছে। যাই হোক, সেদিন পুরোটা সময় চলে যায়। পরদিন সকালে একদল রিসার্চার টিম সেখানে আসে, আর তারা এসে এটাকে বলে যেটা একটা বানরের কঙ্কাল। এটা শুনে অজয়ের মনের ভয়টা কেটে যায়। তবে রাতের বেলায় উঠে আসে একটা চাঞ্চল্যকর তথ্য। পুলিশ স্টেশন থেকে একজন অফিসার অজয়ের সাথে দেখা করতে আসে, কারণ যে জমি থেকে বানরের কঙ্কালটা পাওয়া গেছে এই জমিটা কোনো এক সময় অজয়দের নামে ছিল। কিন্তু এখন প্রশ্ন হলো এটা তো তারা 2 বছর আগেই বিক্রি করে দিয়েছে। তখন অফিসার জানায় জমিটা বিক্রি করেছে 2 বছর আগে, কিন্তু এই কঙ্কালটা মারা গিয়েছিল 3 বছর আগে, তখন জমিটা তাদেরই ছিল। আর বানরটাও মারা গেছে কোনো স্বাভাবিক ঘটনায় না, বানরটা মারা গেছে একটা বুলেট ইনজুরির কারণে। কেউ এই বানরটাকে মাটি চাপা দিয়ে রেখেছিল যেন ঘটনা বাইরে না আসে। কিন্তু সমস্যা হলো এই বুলেটটা কোনো রাইফেলের বুলেট না, এটা একটা ছোট রিভলভারের বুলেট, ঠিক যেমনটা অজয়ের বাবার ছিল। অর্থাৎ হতে পারে যে এই বুলেটটা অজয়ের বাবার থেকে ফায়ার করা হয়েছিল। তাই সে তাদেরকে সাবধান করে বলে যেন তারা কোনো কিছুই না লুকায়। এখন এইদিকে অজয়ের বাবা এখন নিজের ঘরে বসে কিছু একটা নিয়ে রিসার্চ করছে। এই বিষয়টা জানালা দিয়ে অপর্ণা দেখতে পায়, কিন্তু অপর্ণা যখনই সেখান থেকে সরে যায় তখন অজয়ের বাবা জানালাটা ধাপ করে
করে লাগিয়ে দেয়। অর্থাৎ বিষয়গুলোতে এটা বোঝা গেল যে অবশ্যই হয়তো এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। সেই বানরের মারা যাওয়া, ছোট ছেলেটার হারিয়ে যাওয়া অথবা বন্দুকটার গায়েব হয়ে যাওয়া, ধীরে ধীরে ঘটনাটা আরো জটিল হচ্ছে। পরদিন পুলিশ স্টেশনে একজন বড় অফিসার এই কেসের তদন্ত করতে আসে। সেখানে তাকে অজয়দের পরিবার সম্পর্কে সবকিছু জানানো হয়। সবকিছু শুনে সেই অফিসারেরও নজর যায় অজয়দের পরিবারের উপর। সেদিন বিকেলবেলা অজয় যখন গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল তখন রাস্তায় সে তার বাবাকে খুঁজে পায়। সে জিজ্ঞাসা করে, আপনি গাড়ি নিয়ে বের হননি কেন? যেখানে অজয়ের বাবা জানায় গাড়িতে নাকি তার পেট্রোল শেষ হয়ে গেছে। কিন্তু অজয়ের প্রশ্ন হলো, পেট্রোল তো সে গতকালকেই ভরেছিল। অর্থাৎ এখানে স্পষ্টভাবে অজয়ের বাবার সেই ভুলে যাওয়া রোগের প্রতিফলন ঘটছে। অজয় তার বাবাকে নিয়ে বাড়ির দিকে যেতে শুরু করে আর রাস্তায় অজয় তাকে রিসেন্টলি ওই বানরের কঙ্কাল খুঁজে পাওয়ার ঘটনাটা খুলে বলে। কিন্তু অজয়ের বাবা কেমন যেন সেটাকে ইগনোর করতে শুরু করে। এই বিষয়টা রাতের বেলা অজয়কে পর্যাপ্ত পরিমাণে ভাবিয়ে তুলতে বাধ্য করে। তার বাবা কি তার কাছ থেকে এমন কিছু লুকাচ্ছে যেটা সে জানে না? তার ছেলের হারিয়ে যাওয়া নিয়ে কি আসলে তার বাবার কোনো হাত আছে? তার পরদিন সকালে অজয়ের বাবা আবারও সেই হাসপাতালে যায়, যে হাসপাতালে কিছুদিন আগেই সে ইনফরমেশন জোগাড় করতে গিয়েছিল। আজকেও সে ঠিক একই কারণে গিয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কথা হলো, আপনি তো কিছুদিন আগে ইনফরমেশন নিয়ে গেছেন, তাহলে একই ইনফরমেশন নিতে আবার কেন এসেছেন? যার কারণে অজয়ের বাবা আবার কিছুটা বিরক্ত হয়। তার ইনফরমেশন চাই, এটাই হলো কথা, অন্য কোনো কিছু জানাতে চায় না। এই হসপিটাল কর্তৃপক্ষ আবারও তাকে সেই একই ইনফরমেশনের কপিটা দিয়ে দেয় আর এটা জোগাড় করার পর নোটপ্যাডের মধ্যে সেটাকে লিখে রাখে, যেন ধাপে ধাপে সে একটা মিশন পরিচালনা করছে। কিন্তু বাড়ি ফেরার পথে সেদিন আবারও সে নিজের রাস্তা হারিয়ে ফেলে, যার কারণে সে একসময় আরেকটা গাড়িকে ফলো করে নিজের বাড়ির রাস্তা খুঁজে পায়। কিন্তু বাড়িতে আসার পর সে দেখে তার বাড়ির সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু লোকটাকে তার চেনা মনে হচ্ছে না। তবে লোকটা তাকে খুব ভালো মতোই চেনে। বোঝা যায় আর্মিতে থাকাকালীন সময়টাতে এই লোকটার সাথেও তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তিনি তাদের টিমেরই একজন দক্ষ চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিল। কিন্তু এত ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরেও অজয়ের বাবা তাকে একদমই চিনতে পারে না। কারণটা হলো তার সেই ভুলে যাওয়ার রোগ। যেখানে সে তার বড় ছেলের কথাই মনে রাখতে পারে না, সেখানে সে কিভাবে তার একজন বন্ধুর কথা মনে রাখবে? তার এই বন্ধুর নাম প্রকাশ। তার কথাবার্তায় বোঝা যায় সে গত সপ্তাহে এখানে এসেছিল, এমনকি প্রতি সপ্তাহে তার সাথে দেখা করতে আসে। কিন্তু এক সপ্তাহ পার হলেও অজয়ের বাবা কিছুই মনে রাখতে পারে না। আর অজয়ের বাবার এই রোগ সম্পর্কে তার বন্ধু প্রকাশও কিছু জানে না। অজয়ের বাবা তার নিজের বিষয়গুলিকে মনে রাখার জন্য তার নিজেরই একটা সিস্টেম বিল্ড করে নিয়ে গেছিল। সে প্রত্যেক সপ্তাহে কার সাথে দেখা হয়, কি হয়, সবকিছু তিনি তার একটা আলাদা ড্রয়ারে একটা ছোট নোটপ্যাডে লিখে রাখতেন। এই জন্যই সেদিন অপর্ণা খেয়াল করেছিল যে অজয়ের বাবা যখন তার বন্ধুর সাথে কথা বলছিল তখন তিনি নোটের মধ্যে কিছু একটা লিখে রাখছিল। তিনি আসলে সবকিছুই তার নোটে ছোট করে লিখে রাখে, যেন পরবর্তীতে ভুলে গেলেও নোটটা দেখে সে সবকিছু তাল মেলাতে পারে। আজকে সে তার বন্ধু প্রকাশের নামে নোটটা বের করে আর এক এক করে দেখতে শুরু করে তার সাথে লাস্ট কবে কি কথা হয়েছিল আর কি কি বিষয় নিয়ে কথা হয়েছিল। সেই নোটটা নিয়েই তার সাথে সে কথা বলতে বসে। আসলে অজয়ের বাবা এমন একটা মানুষ যে নিজের দুর্বলতা কখনো কারোর সামনে প্রকাশ করতে চায় না। তার বন্ধু প্রকাশের সাথে এমন ভাবে কথা বলার চেষ্টা করে যেন সে কোনোভাবেই বুঝতে না পারে যে তার ভুলে যাওয়ার রোগ আছে। মূলত এই কারণেই যে কয়বার অজয় তার বাবার চিকিৎসা সম্পর্কে কথা তুলেছে সে কয়বার তার প্রচন্ড রাগ হয়েছে, কারণ সে মানতেই চায় না যে তার কোনো ধরনের সমস্যা আছে। আপু পিল্লা এখানে নোটের প্রত্যেকটা পৃষ্ঠা উল্টায় আর ওখানকার ইনফরমেশন অনুযায়ী তার বন্ধুকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে, যেন প্রকাশ কোনোভাবেই মনে না করে যে সে আসলে কোনো কিছু ভুলে গেছে। কিন্তু আজকে প্রকাশের কথায় তার কেমন যেন সন্দেহ লাগতে শুরু করে। আসলে এই ধরনের মানুষগুলো কখনোই কাউকে বিশ্বাস করতে চায় না। এই জন্য তাদের মধ্যে সবসময় একটা খিটখিটে মেজাজ হয়ে থাকে। যেহেতু তারা সবকিছু ভুলে যায়, যে তাদের মধ্যে একটা ভয় থাকে যে কেউ তার ভুলে যাওয়ার সুযোগ তো নিচ্ছে না। ঠিক এমনই একটা বিষয় আজকে অজয়ের বাবার সাথে ঘটে। সে খেয়াল করে গত সপ্তাহে একটা নোটের মধ্যে সে লাস্ট পেজে লিখেছে যে এই লোকটা সুবিধার না। প্রকাশ মাঝে মাঝে মিথ্যা কথা বলে, অর্থাৎ প্রকাশকে নিয়ে বেশ কিছু নেগেটিভ কথা লেখা আছে। এমনকি এটাও লেখা আছে যে এই লোকটা তার বন্ধু নয়, বরং তার বন্ধু সেজে তাকে মিসলিড করতে এসেছে। এই জন্যই তাকে টেস্ট করার জন্য সে তাকে একটা বানিয়ে বানিয়ে গল্প বলতে শুরু করে, যার সবকিছুতেই এই লোকটা সায় দিতে শুরু করে। এতে করেই অজয়ের বাবা তাকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে যে সে কেন তাকে মিথ্যা কথা বলছে, তার আসল পরিচয় কি। প্রকাশ তখন একদম হাতে নাতে ধরা খেয়ে যায়। যদিন তার সাথে সে পুরনো গল্প যেগুলো শেয়ার করেছে এই সবগুলোই মিথ্যা। এটা শুনেই সেই লোকটা সেখান থেকে পালিয়ে যেতে চায় আর এই কারণে দুজনের মধ্যে রীতিমতো হাতাহাতি লেগে যায়। কিন্তু হাতাহাতি যখন প্রকাশ অজয়ের বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তখনই তার মধ্যে কেমন যেন পরিবর্তন আসে। অর্থাৎ এক মুহূর্ত আগে যা হয়েছে সে সবকিছু আবারও ভুলে গেছে। অর্থাৎ একটু আগেই গত সপ্তাহের রিসার্চ অনুযায়ী এই অচেনা লোকটাকে সে যে ধরে ফেলেছে, এই লোকটা যে আসলে একটা ফ্রড সেটাও সে ভুলে গেছে। তার ভুলে যাওয়ার রোগটা সেই পর্যায়ে চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে অজয় আর অপর্ণাও চলে আসে, যেখানে সেই অপরিচিত লোকটা অর্থাৎ প্রকাশ তাদের সামনে স্বাভাবিক সাজার চেষ্টা করে আর কোনো রকম তাদেরকে বুঝিয়ে ওখান থেকে চলে যায়। আর অপরদিকে গল্পের মাঝে আরো একটা টুইস্ট চলে আসে যখন অফিসাররা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের ছবিতে একটা অদ্ভুত ঘটনা দেখতে পায়। এই ছবিটার মধ্যে একটা বানরের হাতে একটা বিশেষ ধরনের বন্দুক ছিল, যেটার সাথে অজয়ের বাবার হারিয়ে যাওয়ার বন্দুকটার হুবহু মিল আছে। তার কারণে পরবর্তীতে অজয়ের বাবাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় আর তাকে এই বন্দুকের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হয় যে এটা তার কিনা। অজয় আর অপর্ণা বিষয় নিয়ে বাইরে খুবই চিন্তায় আছে। সমস্যা হলো যদি অজয়ের বাবা এটা স্বীকার করে নেয় যে এটা তার বন্দুক, তাহলে এই বন্দুকের কারণে কোনো দুর্ঘটনা হলে এটার দায় তাকেই নিতে হবে। কিন্তু অজয়ের বাবা ভেতরে তার বন্দুকটা নিজের বলেই সম্মতি জানায়। কিন্তু অফিসাররা তখন পুরোপুরি ব্যাপারটা নিশ্চিত হয় না, কারণ ছবিতে ওই বানরের হাতে যে বন্দুকটা আছে সেটা আসলেই অজয়ের বাবার কিনা এটা একটা প্রশ্ন। অজয়ের বাবা শুধুমাত্র এটার কনফার্মেশন দিয়েছে তার বন্দুকটা একই মডেলের ছিল, কিন্তু এটাই তার বন্দুক কিনা সেটার কোনো নিশ্চয়তা আসলে ছবি দেখে দেওয়া সম্ভব না। তাই সেদিনের মতো তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সেদিন দুপুরবেলা অপর্ণা খেয়াল করে অজয়ের বাবা একটা বক্সের মধ্যে কিছু কাগজপত্র নিয়ে জঙ্গলের মাঝখানে আগুন জ্বালিয়ে দিচ্ছে, যেন সে কাগজগুলিকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ বুঝতে পারলেন গল্পের শুরুর দিকে আমরা রাতের বেলায় অজয়ের বাড়ির পেছনে যে আগুন ধরাতে দেখেছিলাম সেই আগুনটা আসলে অন্য কেউ নয়, সেই আগুনটা অজয়ের বাবাই ধরিয়েছিল। সেদিনও সেখানে কিছু কাগজপত্র জ্বালিয়ে দিতে এসেছিল, কিন্তু কি সেই কাগজপত্র এবং কি এমন রয়েছে যেগুলো তারা জ্বালিয়ে দিতে চাচ্ছে, এই প্রশ্নটার উত্তরই আমরা সামনে জানতে পারবো। অজয়ের বাবা ওখান থেকে চলে যাওয়ার পর অপর্ণা এসে সেই আগুনগুলো নিভাতে শুরু করে। ঠিক তখনই আবারও অজয়ের বাবা সেখানে চলে আসে এবং তাকে এই আগুন নিবানোর কাজে বাধা দেয়। বলা যায় সেখানে এক প্রকার তাদের মধ্যেই হাতাহাতি লেগে যায়, যারা এক সময় অজয়ের ওখানে চলে আসে। তার দুজনকে ছাড়ানোর সময় তার বাবা আবার ছিটকে পড়ে যায় আর ছিটকে পড়ে যাওয়ার সাথে সাথে
তখন আবারও গতবারের মতোই তার স্মৃতিতে একটা রিস্টার্ট ঘটে। অর্থাৎ কয়েক মুহূর্ত আগে যে হাতাহাতি হয়েছে এটা সে বেমালুম ভুলে যায়। সে এখানে কেন এসেছিল, এই কাগজগুলো কিসের, আর এই কাগজগুলো কেনই আগুনে পোড়ানো হচ্ছে, সবকিছুই সে ভুলে গেছে। এমনকি দুজনে খেয়াল করে তিনি তার বাড়ি ফেরার রাস্তাটা পর্যন্ত ভুলে গেছে। কিন্তু সে নিজেই আবার কিছুক্ষণের মধ্যে নিজের বাড়ির রাস্তা খুঁজে বের করে ওদিকে চলে যায়। তা দেখতে পেয়ে অপর্ণা অজয়কে সরাসরি বলতে শুরু করে যে চাচুর হারিয়ে যাওয়ার সাথে এই কাগজগুলির কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই আছে। যা শুনতে পেরে অজয় এবার খুব রেগে যায়। যে বলে এই লোকটা তোমার কাছে অন্য কেউ হতে পারে, কিন্তু আমার কাছে সে বাবা, তাই তোমার গোয়েন্দাগিরি করার কোনো প্রয়োজন নেই। যেমনটা আছে তেমনটাই চলতে দাও, কোনো ঝামেলা তৈরি করো না। আবার সেদিনই বাড়ি ফেরার পর অজয় আর অজয়ের বাবা দেখতে পায় সেই বড় অফিসার নিজের গাড়ি করে তাদের বাড়ি এসেছে। আর সেখান থেকে অজয়ের বাবাকে সোজা পুলিশ স্টেশনে নিয়ে যায়। ওখানে সেই অফিসার তাকে একের পর এক প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করে এই বানরের মৃত্যুর সাথে তার বন্ধুকে হারিয়ে যাওয়ার ঘটনাটার কোনো কানেকশন আছে কিনা। এমনকি সেখানে এমন কিছু সূত্র খুঁজে বের করে যেখান থেকে সরাসরি ভাবে অজয়ের বাবার দিকে আঙ্গুল তোলা যায়। তার আচার ব্যবহার সবকিছুতেই তারা সন্দেহ প্রকাশ করতে শুরু করে। তাকে যাই জিজ্ঞাসা করা হচ্ছে সবকিছুই তার বিরুদ্ধে যাচ্ছে। এমনকি একসময় তার নাতির হারিয়ে যাওয়ার বিষয়টাও তার সামনে তুলে আনা হয়, কিন্তু সেখানেও সে কিছুই বলতে পারে না। কিন্তু অজয়ের বাবা সে শুধু চুপচাপ বসে বসে শুনছে, ভিতরে ভিতরে খুবই ভয় পাচ্ছে। আবার দিকে অজয় আর অপর্ণা দুজন মিলে তার বাবার বন্ধু সুমনের সাথে দেখা করতে আসে। তার সাথে তার বাবা মাঝে মাঝে দেখা করতে আসে, হয়তো তার সাথে কথা বলে কোনো সূত্র পাওয়া যেতে পারে। এখানে যাওয়ার পর অজয় তার সুমন আঙ্কেলের কাছে গত সময়টাতে ঘটা সেই সমস্ত বিষয় তুলে ধরে যেগুলো ঘটেছে। পাশাপাশি তাদের জমি থেকে খুঁজে পাওয়া বানরের কঙ্কাল এবং সেই বানরের বুলেটের কারণে মৃত্যু হওয়ার বিষয়টাও তাকে জিজ্ঞাসা করে যে আসলেও কি বাবার সাথে এই বানরের মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা। আর এখানেই উঠে আসে আরো একটা সত্য ঘটনা। এটা সেই সময়কার ঘটনা যখন সবকিছু সবেমাত্র ধীরে ধীরে উল্টো হয়ে যেতে শুরু করেছে। অজয় প্রায় সময়টাতেই তার বউকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতো, আর তার ছেলে চাচ্চু তার দাদার সাথে থাকতো। একদিন অজয়ের এই আঙ্কেল অর্থাৎ সুমন যখন তাদের বাড়ির পেছন দিয়ে যাচ্ছিল, তখন সে দেখে অজয়ের বাবা চাচ্চুকে খুব জোরে মারছে। আর ওখানে গিয়ে সে জানতে পারে চাচ্চু নাকি তার দাদামশাইয়ের বন্দুকটাকে ড্রয়ার থেকে চুরি করে নিয়ে ভুলবশত একটা বানরকে মেরে ফেলেছে। এই জন্যই চেয়ান খুব টেনশনে আছে। এটা দেখে নিজ দায়িত্বেই বানরটাকে মাটি চাপা দিয়ে দেয়। আর সুমন যখন বিষয়টা ভালো মতো জানতে অজয়দের বাড়িতে আসে, তখন এখানে এসে দেখে সবকিছু স্বাভাবিক। অজয়ের বাবা একদম ফ্রি ভাবেই তার সাথে কথা বলছে, যেন একটু আগে কিছুই হয়নি। অর্থাৎ বোঝা গেল ওই সময়টাতেও তার ভুলে যাওয়ার রোগ কতটা তীব্র মাত্রায় ছিল, যেটা ধীরে ধীরে বর্তমানে এখন আরো বেড়ে গিয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে বানরের কঙ্কালটা পাওয়া গিয়েছিল, এটাকে মেরেছিল আসলে অজয়ের ছেলে চাচ্চু। তবে সুমন অজয়কে জানিয়ে দেয় জঙ্গলে সেই বানরের হাতে যে পিস্তলটা পাওয়া গেছে সেটা আসলে অজয়ের বাবার কিনা এ ব্যাপারে সে কিছুই বলতে পারে না। তবে কঙ্কালের রহস্য জানতে পেরে অজয় আর অপর্ণা খুবই অবাক হয়। দুজনে আবারও বাড়ি ফিরে আসে। তো অপর্ণা অজয়ের চোখের আড়ালে আবারও সেই জায়গাটায় যায় যেখানে আজকে সকালে অজয়ের বাবা কাগজপত্র পুড়িয়ে দিচ্ছিল। ওখানে গিয়ে সে কাগজপত্রগুলো দেখে এখনো অক্ষত আছে। অপর্ণা সেগুলোকে জোগাড় করে আর ঘরে এনে বিষয়গুলো এক এক করে দেখতে শুরু করে। আর সেখান থেকে এমন কিছু তথ্য উঠে আসে যেগুলো সত্যি তাকে ভাবতে বাধ্য করে। আসলে এগুলো হলো এই নোটগুলো, যেগুলোর মধ্যে অজয়ের বাবা তার ভুলে যাওয়া জিনিসগুলো লিখে রাখতো। এখানে একটা পাতার মধ্যে লেখা ছিল 2 বুলেট মিসিং, অর্থাৎ অজয়ের বাবার বন্দুক থেকে একটা বুলেট মিসিং হওয়ার সম্পর্কে একটু আগে জানা গেছে, যেটা হলো সেই বানরের ঘটনাটা। কিন্তু আরেকটা বুলেট কি কারণে মিসিং, আরেকটা বুলেট কোথায় গেল? তাই তখনই অপর্ণা সোজা অজয়ের বাবার ঘরে চলে আসে। যে বিষয়টা অজয়ের বাবা একদমই পছন্দ করে না, কিন্তু তবুও আজকে অপর্ণা তার ঘরে গিয়ে বিভিন্ন তল্লাশি চালাতে শুরু করে। কারণ রিসেন্টলি তার সকল ঘটনা কেমন যেন একটু ভিন্ন রকম ইঙ্গিত দিচ্ছে। তার মনে এখন অনেক কৌতূহল, সত্যি কি চাচ্চুর হারিয়ে যাওয়ার সাথে অজয়ের বাবার কোনো একটা ডিপ কানেকশন আছে? ঘরে গিয়ে সে দেখতে পায় প্রতিটা বিষয়ের জন্যই একটা আলাদা আলাদা নোট আর অনেকগুলি কাগজপত্র। তখনই এখানে নতুন একটা বিষয়ের খোলাসা হয়, যেটা অজয়ের বাবার সেই বন্ধু সেজে আসা ব্যক্তি প্রকাশ সম্পর্কে। আসলে সেদিন অজয়ের বাবার কাছে কিছু সময়ের জন্য সে ধরা পড়ে গেল, বিষয়টা পরবর্তীতে স্বাভাবিক হয়ে যায়। যার কারণে তার পরিবারের কেউই জানতে পারে না যে লোকটা আসলে তার বাবার কোনো বন্ধু না, বরং তার বাবাকে কোনো এক চক্রান্তে ফেলতে এসেছে। কিন্তু এখানেই বের হয়ে যায় আসল সত্য। অজয় একদম শুরু থেকেই জানতো যে এই লোকটা আসলে তার বাবার কোনো বন্ধু না, কিন্তু অজয় নিজেই লোকটাকে বাবার জন্য এনেছে। এই লোকটা মূলত একজন নিউরো সার্জন, যার মাধ্যমে অজয় এতদিন তার বাবার মূলত কি সমস্যা সেটা বের করার জন্য, তার চিকিৎসা করার জন্য তাকে রেখেছে। এখন সরাসরি চিকিৎসার কথা বললে তার বাবা কোনোভাবে এটা মেনে নেবে না। এই জন্য সে ঘটনাটাকে এমন ভাবে সাজিয়ে দিয়েছে যেন মনে হয় এই লোকটা তার বাবার বন্ধু। দেয়ালে টানানো ছবি আর তার ব্যবহার সবকিছুই তার বন্ধুর মতো করে সাজিয়ে দিয়েছে। আর অজয়ের বাবা যেহেতু সবকিছু ভুলে যায়, তাই এই লোকটা সম্পর্কেও সে জানে না। যখন তাকে বলা হয় যে তারা অনেক আগে থেকেই বন্ধু, তখন তার বাবা সেটাকে সেভাবেই মেনে নেয়। আর এই বিষয় সম্পর্কে কোনোভাবে তার কাছে কিছু জানানো হয় না। ভুলভাবে যদি তার সামনে বলে বা কোনো প্রেশার প্রয়োগ করে, তাহলে তার মানসিক স্বাস্থ্যের অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। প্রকাশ অজয়কে জানায় যে তার বাবার মেন্টাল ইস্যু সম্পর্কে পুলিশ অফিসাররা কেউই জানে না, তাই তারা যদি ভুলভাবে তার সাথে কথা বলে বা তাকে কোনো প্রেশার প্রয়োগ করে, তাহলে তার মানসিক স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এটা পরবর্তীতে রিকভার করাটা অনেক কঠিন হয়ে যেতে পারে। আর এদিকে ভেতরে আপুপিল্লা অর্থাৎ অজয়ের বাবার জেরা চলছে। সে কোনো উত্তর না দিলে কি হবে, ভেতরে ভিতরে সে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। একসময় আতঙ্ক সবকিছু তাকে এমন ভাবে ঘিরে ধরে যে সেখানে বসে থেকেই সে তার জামা কাপড়ে প্রস্রাব করে ফেলে। আর এই বিষয়টা দেখেই সবাই নিশ্চিত হয়ে যায় যে লোকটা মেন্টালি সুস্থ অবশ্যই নয়, তার কোনো একটা সমস্যা তো অবশ্যই আছে। আর এদিকে অজয় তখন তার বাবার সেই পুরনো বন্ধুর সাথে যোগাযোগ করে আর ভিতরে থাকাকালীন সময়ে যেখানে তার মেন্টাল চেক আপ হয়েছিল। যদি সে পুলিশের সামনে তাকে অসুস্থ প্রমাণ করতে পারে, তাহলে পুলিশ অফিসাররা তাকে আর জেরা করবে না, তাকে অসুস্থ বিবেচনা করে ছেড়ে দেওয়া হবে। অজয় ঠিক সেই কাজটাই করে। সে তার বাবার মানসিক অসুস্থতার রিপোর্টটা এনে সেই পুলিশ অফিসারদেরকে দেখায়। রিপোর্টটা নিয়ে যে উপরে একজনের সাথে কথা বলতে চলে যায়, যিনি এই এরিয়ার সকলের বন্দুকের পারমিট এবং রিনিউ দিয়ে থাকে। তিনি তাকে জিজ্ঞাসা করে যে আপুপিল্লা বন্দুক কত বছর আগে রিনিউ করেছিল। সে জানায় 8 বছর আগে। তখন সেই অফিসার বলে ওঠে, আপনি তার বন্ধু 8 বছর আগে রিনিউ করেছিলেন, কিন্তু আপুপিল্লা 16 বছর ধরে মানসিকভাবে অসুস্থ। এখন যদি তাকে ধরে রাখি, এটা প্রমাণ হবে যে একটা মানসিক অসুস্থ রোগীকে আপনি বন্দুকের লাইসেন্স দিয়েছিলেন। তখন আপনি কি জবাব দেবেন? এখন পুলিশেরা নিজেরাই ফেসে যায়। তাই এখন অজয়ের বাবার বন্দুক হারিয়ে যাওয়ার বিষয়টা আর নতুন করে কোনো সমস্যা তৈরি করবে না, বরং সমস্যা তৈরি করবে এখানকার ডিপার্টমেন্টের উপর। কারণ তারা একটা অসুস্থ মানুষকে বন্দুকের লাইসেন্স
লাইসেন্স দিয়েছিল। তাই ঘটনা যাতে না ছড়িয়ে যায় তাই অজয়ের বাবাকে তারা ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু প্রশ্ন হলো এতক্ষণ পর্যন্ত এই বিষয়টা অজয়ের মাথায় কেন আসলো না? আসলে কারণটা হলো অজয়ের বাবা নিজেই। বিষয়টা যদি জানাজানি হয়ে যায় যে অজয়ের বাবারই মানসিক সমস্যার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, সে আসলে রিটায়ার করেনি, তাহলে তার মান সম্মানের অনেক ক্ষতি হবে। দ্বিতীয়ত অজয়ের বাবার সামনে কেউ যদি বিষয় নিয়ে কথা তুলে তাহলে তার মানসিক স্বাস্থ্যের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এই জন্যই অজয় ব্যাপারটাকে যেভাবে ছিল সেভাবেই ছেড়ে দিয়েছিল। কিন্তু সেই সময়টাতে অপর্ণা অজয়ের বাবার ঘরে খোঁজাখুঁজি করছিল। সেই সময় সে এমন একটা জিনিস পায় যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। আর সেটা হলো তার বাবার হারিয়ে যাওয়া বন্দুকটা। যে বন্দুকটা নিয়ে এতদিন ধরে ঝামেলা চলছে, তার পেছনে এত কাহিনী হয়ে গেল যে বন্দুকটা আসলে কখনো হারায়নি। এটাকে অজয়ের বাবা যত্ন করেই ড্রয়ারে রেখে দিয়েছিল। আর এখানে বের হয়ে আসে আরো একটা নতুন টুইস্ট, যা সম্পর্কে কিছুক্ষণ পরে জানতে পারবেন। বলতে বলতেই অজয় তার বাবাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে যখন অজয়ের বাবা তার ঘরে ঢুকে তখন একবার সাথে সাথেই সে বুঝে যায় তার অনুপস্থিতিতে তার ঘরে অন্য কেউ ঢুকেছিল, যার কারণে সে খুবই রেগে যায়। তার সন্দেহ সোজা যায় অপর্ণার দিকে, কিন্তু অপর্ণাকে সে তেমন কিছু বলে না, বরং তাকে তার সামনে থেকে চলে যেতে বলে। আর অজয়কে সে বলে আমার ঘর কোনো মানুষের গোয়েন্দাগিরি করার জন্য না, যত দ্রুত সম্ভব আমার ঘরের লকারটা ঠিক করা হওয়া চাই। আর এখানকার সমস্ত বিষয় সামলানোর পর অজয় যখন অপর্ণার সাথে কথা বলতে চায় তখন অপর্ণা সবার প্রথমেই তাকে নোটের মধ্যে লিখে রাখা 2টা বুলেট মিসিং এর বিষয়টা জানায়, যার কারণে অজয় এবার তার উপর সিরিয়াসলি লেগে ওঠে। সে দেখতে পায় টেবিলে তার বাবার জ্বালিয়ে দেওয়া ডকুমেন্টগুলো পড়ে আছে। এটা দেখে সে আরো রেগে যায়। অপর্ণা কেন এরকম গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছে? কেন সে অন্যান্য মানুষদের মতো তার বাবাকেও দোষী করার চেষ্টা করছে? এবার অপর্ণা নিজেও অজয়ের উপর কিছুটা জোর গলায় কথা বলতে থাকে। সে বলে আমি এখানে ঘুরতে আসিনি, এই পরিবারটা এটা আমারও পরিবার। এখানকার সমস্ত ঝামেলা আমাকেও চিন্তা করতে বাধ্য করে। হতে পারে চাচু আমার নিজের ছেলে না, কিন্তু চাচু থাকলে সে আমারই ছেলে হতো। আমি এগুলো করছি শুধুমাত্র চাচুর জন্যই। আর এই 2টা গুলি মিসিং হওয়ার ব্যাপারটার সাথে আমার মনে হচ্ছে চাচুর কোনো না কোনো সম্পর্ক আছে। তখনই সেই লকার থেকে বন্দুকটা বের করে অজয়কে দেখায়, যেটা অজয়ের বাবা ইচ্ছা করেই লুকিয়ে রেখেছিল। এটা দেখে অজয় কিছুটা হতভম্ব হয়ে যায়। তখন অপর্ণা বলে হয়তোবা আপনার বাবা দ্বিতীয় গুলিটা মিসিং থাকার কারণ সম্পর্কে তিনি জানেন না, তাই বন্দুক এতদিন ধরে লুকিয়ে রেখেছিলেন। আর হয়তোবা এটাই আমাদেরকে চাচু পর্যন্ত নিয়ে যাবে। তখনই অজয় তাকে থামিয়ে দেয় আর বলে তোমার সন্দেহ ঠিক, আর তুমি ঠিক দিকে আগাচ্ছ। তবে আমার বাবা নিজেও বিশাল সময় ধরেই তার নাতিকে খুঁজে বেড়াচ্ছে। আমার বাবা এত সবকিছু করছে শুধুমাত্র তার নাতিকে খুঁজে বের করার জন্যই। তার ভুলে যাওয়া রোগের কারণেই সে দিনের পর দিন ধরে এটা নিয়ে ভুগছে। প্রতিদিন তার মনে হয় তার নাতি কোথাও হারিয়ে গেছে। প্রতিদিনই তার মনে হয় তার নিজের কোনো দোষের কারণেই হয়তো তার নাতি হারিয়ে গেছে। তার ভুলে যাওয়ার কোনো সমস্যার কারণেই সে তার নাতিকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। তাই প্রতিদিনই সে ইনভেস্টিগেট করে আর বের করার চেষ্টা করে তার নিজের দোষটা আসলে কোথায় ছিল। মূলত এই কারণেই আমরা গল্পের শুরু থেকেই অজয়ের বাবাকে কিছু একটা নিয়ে ইনভেস্টিগেট করতে দেখেছি। তার ফাইলগুলোর মধ্যে শুধুমাত্র চাতুর সমস্ত বিষয় ছিল। সে বারবার হাসপাতালে ইনফরমেশন জোগাড় করতে যেত, যেন সেটা জানতে পারে প্রবীণা কবে হাসপাতালে গিয়েছিল, যেন সে তারিখ মেলাতে পারে। কিন্তু প্রতিবার ইনভেস্টিগেশন করে সে যা বের করতো পরের সপ্তাহেই সবকিছু সে ভুলে যেত। তাই তাকে আবার নতুন করে ইনভেস্টিগেশন শুরু করতে হতো। এভাবে দিনের পর দিন ইনভেস্টিগেশন করে সে তার নাতিকে খুঁজে বেরিয়েছে। তখনই অপর্ণা প্রশ্ন করে যে সবকিছুই বুঝলাম, সেই নাতিকে খুঁজে বেরিয়েছে, কিন্তু সে ইনভেস্টিগেশনের কাগজপত্র জ্বালিয়ে কেন দেয়? এমন তো নয় যে সে আসলে ইনভেস্টিগেশন করে সবকিছু সলভ করে ফেলেছে, কিন্তু এমন কিছু একটা পেয়েছে যেটা সে প্রকাশ করতে চায় না। কারণ অজয়ের বাবা যে সমস্ত কাগজগুলো পুড়িয়ে দিয়েছে সেখানে এতগুলো টুকরার মধ্যে অপর্ণা প্রবীণের মেডিকেল কাগজ রিপোর্ট ছিল। যেই মাসে অজয়ের ছেলে হারিয়ে গিয়েছিল, সেই মাসের 19 তারিখে সে প্রবীণাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল। যেখানে কথার মধ্যে অজয় তাকে বলেছিল যেদিন প্রবীণাকে নিয়ে সে হাসপাতালে যায় ওই দিনই নাকি তার ছেলে হারিয়ে যায়। আর ওই দিনই নাকি অজয় তার পুলিশ কমপ্লেন করেছিল। কিন্তু কমপ্লেন থেকে সে জেনেছে ওই কেসটা ফাইল করা হয়েছিল তারপর দিন, অর্থাৎ 20 তারিখে। অর্থাৎ অপর্ণার মনে একটা নিশ্চিত হয়ে যায় যে একদিনের গ্যাপের মধ্যে অজয় তাকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। অপর্ণা তাকে রিকোয়েস্ট করে যে কি হয়েছিল সে জানতে চায়। কেন সমস্যা সমাধান করার পরেও প্রত্যেকবার তার বাবা কেস ফাইলগুলোকে জ্বালিয়ে দিত? কেন সে পিস্তলটাকে হারিয়ে গেছে বলে নিজের কাছেই লুকিয়ে রেখেছে? আর এখানেই অজয় এবার সমস্ত সত্য কথা বলতে স্বীকার করে। ঘটনাটা আসলে সেই বছরের মার্চের 19 তারিখ রাতে। অজয় রাতের বেলা বাড়ি ফিরে আসে। ঘরে ঢুকেই সে তার ছেলেকে রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে। এখানে তার পাশেই প্রবীণা একদম অসহায় অবস্থায় পড়েছিল। তাদের পাশে ছিল অজয়ের বাবার সেই বন্দুকটা। কাঁদতে কাঁদতে প্রবীণা অজয়কে জানায় আগের মতো এবারও চাচু তার দাদার ঘরে ঢুকে তার ড্রয়ার থেকে বন্দুকটা বের করে নিয়েছিল। আর এই বন্দুকটা নিয়েই সে খেলতে শুরু করেছিল। যখন তার মা বন্দুকটা তার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে তখন ভুলে তার ট্রিগার চেপে যায়। আর ট্রিগারের কারণেই তার মায়ের হাতেই চাচুর মৃত্যু ঘটে। অজয় তখন কি করবে বুঝতে না পেরে চুপচাপ নিজেকে সামলে নিয়ে তার ঘরের একটা সিঁড়িতে বসেছিল। তখনই অজয়ের বাবা কোথা থেকে যেন ঘরের ভিতরে এসে নিজের মতো করে টুকটাক কাজ করতে শুরু করে। অজয় তার বাবাকে কিভাবে ঘটনাটা খুলে বলবে এ কিছুই বুঝে উঠতে পারছিল না। তার বাবাও তাকে রাগ দেখিয়ে চলে যায়। কিন্তু অজয় যখন ফিরে আসে তখন সে দেখে প্রবীণা একদম অচেতন হয়ে পড়ে আছে। আর তার পাশেই পেইন কিলারের একটা ওষুধ, যেটার মধ্যে একটা ওষুধও নেই। অর্থাৎ এই ঘটনায় সে নিজেকে সামলাতে না পেরে নিজেকেই শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। ওষুধের ওভারডোজের কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। অজয়ের সাথে সাথে তখন প্রবীণাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হয়। আর তার ছেলে ওখানেই পড়ে থাকে, কারণ গুলিটা এমন ভাবে তার বুকে লেগেছিল যাতে সাথে সাথে সে ওখানে মারা গিয়েছে। অজয় যখন প্রবীণাকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায় তখন ডক্টর সবার প্রথমে একটা কেস ফাইল করতে বলে, কারণ এটা কোনো স্বাভাবিক কেস না। অজয় তাকে বোঝায় যে এটা জাস্ট একটা দুর্ঘটনা। অনেক আগে থেকেই প্রবীণের মেডিকেল ইস্যু ছিল, অলরেডি তার কেমোথেরাপি চলছে, যে অতিরিক্ত মাত্রায় ওষুধ খেয়ে ফেলেছে। এটা শুনে ডাক্তার প্রবীণার চিকিৎসা শুরু করে। প্রবীণাকে হাসপাতালে রেখে যখন অজয় আবার বাড়িতে ফিরে আসে তখন সে আরো বেশি অবাক হয়, কারণ এই যাবার সময় রুমেই তার ছেলের রক্তাক্ত ডেড বডি রেখে গিয়েছিল। এই রুমে এসে দেখে তার ছেলের ডেড বডিটা এই রুমে আর নেই। এমনকি রুমটাও এমন ভাবে পরিষ্কার করা যে কোনো কিছুই হয়নি। এমনকি অজয়ের বাবাও তার সাথে একদম স্বাভাবিক ব্যবহার করছে। অর্থাৎ বোঝা যাচ্ছে এই বিষয়টাকে অজয়ের বাবা খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিয়েছে। যার পর ঘটনা কয়েক মাস সামনে পৌঁছে যায়। বর্তমানে প্রবীণা কিছুটা সুস্থ আছে, কিন্তু যেমনটা গল্পের শুরুতে জানতে পেরেছিলেন তার শরীরে এক মারাত্মক ক্যান্সার বাসা বেঁধেছে। এই কারণেই তার কেমোথেরাপি চলছিল। আর সেই দিনটাই ছিল অজয়ের বাবার জন্য বিশেষ দিন, যেদিন তিনি তার নাতির মৃত্যুর রহস্যটা খুঁজে বের করতে পেরেছিল। আর এতদিন সে জানতো না এই ঘটনাকে কে বা কারা করেছে, কারণ ওই সময়টাতে অজয় প্রবীণাকে নিয়ে হাসপাতালে ছিল। অজয়ের বাবা ভেবেছিল হয়তোবা এই ঘটনাটা তার নাতি নিজে
ঘটিয়েছে, নয়তোবা বাইরের কেউ। কিন্তু আজকে প্রথম যখন সে জানতে পারে যে এই ঘটনার পেছনে তার ছেলে অথবা ছেলের বউ জড়িত, তখন নিজ দায়িত্বে তিনি তার ইনভেস্টিগেশনের কাগজপত্রগুলো জ্বালিয়ে দেয়। আর অজয় যখন সেখানে পৌঁছে যায় তখন তিনি অজয়কে বলে, আমি জানি না এই ঘটনা তোমার মাধ্যমে হয়েছে নাকি প্রবীণের মাধ্যমে হয়েছে, তবে আমি জানি এটা তোমরা ইচ্ছা করে করোনি, এটা জাস্ট একটা দুর্ঘটনা। তাই এমন সত্যের অস্তিত্ব রেখে কোনো লাভ নেই, এটা কখনো কোনো কাজে আসবে না, সবকিছু ভুলে যাও, এটাই ভালো। তবে কিছুদিন পর আবারও সেই পুরোটা ঘটনা ভুলে যায়। তাই সে আবারও নিজের নাতির কথা ভাবতে থাকে আর আবারও ইনভেস্টিগেট করতে শুরু করে। যদি ব্যাপারটা একটু কমপ্লিকেটেড লাগে, আমি এই ব্যাপারটা একটু সহজ করে বলার চেষ্টা করছি। আসলে অজয়ের বাবার ভুলে যাওয়ার সমস্যা আছে। যখনই ঘরের মাঝে সে তার নাতিকে খুঁজে পায় না, তখনই তার মনে হয় হয়তোবা তার নিজের কোনো দোষের কারণেই তার নাতি হারিয়ে গেছে। এই কারণে নিজের দোষ খুঁজে বের করার জন্য সে ইনভেস্টিগেট করতে শুরু করে। আর ইনভেস্টিগেট করার পর যখন সে খুঁজে পায় যে আসলে তার দোষের কারণে না, বরং তার ছেলে অথবা ছেলের বউয়ের কারণেই তার নাতি মারা গেছে, তখনই এই কাগজপত্রগুলো জ্বালিয়ে দেয়, যেন আর কেউ জানতে না পারে যে তার ছেলেই তার নাতির হত্যাকারী অথবা তার ছেলের বউ তার নাতির হত্যাকারী হতে পারে। কিন্তু সে যে এই ঘটনাটা বের করেছে এটাও তার পরদিন মনে থাকে না, যার কারণে সে আবার পরদিন থেকে সেই আগের বারের মতোই নতুন করে ইনভেস্টিগেট করতে শুরু করে। আর এভাবেই প্রতি সপ্তাহেই তার ইনভেস্টিগেশন চলতেই থাকে। আর এই কারণেই সে নিজের বন্দুকটাকেও আইনের হাত থেকে লুকিয়ে রেখেছে, কারণ এই বন্দুকটা যদি কোনো কারণে আইনের হাতে পড়ে তাহলে অবশ্যই এটা নিয়ে তদন্ত শুরু হবে। আইন এটা বুঝতে যাবে না এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা, তাদের কাছে এটা একটা মার্ডার, আর মার্ডারের কারণে তার নিজের ছেলের জীবনটাও ধ্বংস হয়ে যেতে পারে। এই কারণে অজয় কখনোই কারো কাছে এটা প্রকাশ করেনি যে চাচু ও একটা দুর্ঘটনায় মারা গেছে। সবাই জানে যে চাচু হারিয়ে গেছে। এবার এটা শুনে অপর্ণার মনেও আর কোনো প্রশ্ন থাকে না, কিন্তু সবকিছু জানা সত্ত্বেও দুনিয়ার কাছে তাদের এই হারিয়ে যাওয়ার নাটকটা চালিয়ে যেতে হবে। অজয়ের বাবা যেভাবে প্রতিদিন ভুলে যায় নতুন করে মিশন শুরু করে, সেভাবেই চলতে দিতে হবে। আর সেই প্রাইভেট এজেন্সি থেকে অজয়ের ছেলের মতো দেখতে কারো খোঁজ চলে আসলে সেও তার ছেলেকে মৃত জেনে বাড়ি থেকে বের হয়ে যায় খোঁজ করতে, যদিও তারা জানে যে খুঁজে কোনো লাভ নেই। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের গল্পটা।